বাঙালি পদবী ঘোষ বোস দাস নাথ রায় সেন বর্মন সরকার ভট্টাচার্য চক্রবর্তী কুণ্ডু মণ্ডল অধিকারী এবং আরো অনেক পদবী। এই সব কটার ইতিহাস তোমরা কি জানো? চলো আমি কিছুটা বলছি। নমস্কার, আমি আবরণ ভট্টাচার্য। পদবীর ইতিহাস নিয়ে এর আগেই আমি ছোট কয়েকটি রিলস আপলোড করেছি এবং তোমরা অনেকেই দেখেছো। যারা এখনো দেখোনি তাদের অবশ্যই দেখার জন্য অনুরোধ করব, যেখানে অনেকগুলো পদবীর কিছু কিছু অংশ আমি তুলে ধরেছিলাম। কিন্তু এই ভিডিওতে থাকছে A to Z, অর্থাৎ পদবীর প্রথম থেকে শেষ পর্যন্ত, ইতিহাসের সূচনা থেকে শেষ পর্যন্ত সমস্ত পদবী। এই ভিডিওটি শুরু করার আগেই তোমাদের জানিয়ে রাখি, পদবী সময়ের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জীবিকার মানুষ গ্রহণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তাদের দেওয়াও হয়েছে। সুতরাং একই পদবী উচ্চ কাস্ট থেকে শুরু করে সাধারণ নিম্ন কাস্ট পর্যন্ত ব্যবহার করা হয়ে চলেছে। তার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। মাঝখানে কিছু মিস হয়ে গেলেই শুরু হয়ে যাবে কনফিউশন। সুতরাং খুঁজে নাও তোমার পদবী। যেহেতু শুধু বঙ্গের পদবী নিয়েই আমার আলোচনা, তাই আগে শুরু করছি বাংলার শুরু থেকে। আর্য সভ্যতা অর্থাৎ আরিয়ান্স এরা আসার আগে প্রায় 1500 খ্রিস্টপূর্বে এই বঙ্গে সিন্ধু সভ্যতার মতোই পাণ্ডু রাজার ঢিপি সভ্যতা ছিল। এর তথ্য পাওয়া যায় নিহার রঞ্জন রায়ের দ্য ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড সিভিলাইজেশন বইয়ে। আরও একটি বই আছে আর ডি ব্যানার্জির এনসিয়েন্ট বেঙ্গল, যেখানে স্পষ্ট করে বলা আছে এই বঙ্গদেশের আদি জনজাতি হল সাঁওতাল, মুন্ডা ও দ্রাবিড়। যদি একটু বিশদে বলি তাহলে সাঁওতাল বা সাঁওতাল ও মুন্ডা প্রকৃত অস্ট্রো এশিয়াটিক বা প্রোটো অস্ট্রালয়েড অরিজিনের জনগোষ্ঠী, অর্থাৎ বঙ্গের মূল নিবাসী। সময়ের সাথে সাথে দ্রাবিড়, ওরাও বা কুরুখ জনজাতি এবং সিন্ধু সভ্যতার দ্রাবিড় জনজাতি অর্থাৎ হরপ্পা সভ্যতার উত্তরসূরিরা ভারতের এই দক্ষিণ পূর্ব দিকে বলা ভালো বিহার, সমগ্র বঙ্গদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও আসামের কিছুটা অংশে বসবাস করতে শুরু করে। পরবর্তীতে এরাই অস্ট্রো এশিয়াটিক ট্রাইবালসদের সাথে মিশে একসময় কৃষি নির্ভরশীল হয়ে ওঠে। হরপ্পা সভ্যতার পরবর্তীতে এই নদীমাতৃক বঙ্গভূমি ছিল কৃষিকার্যের জন্য নির্ভরযোগ্য জায়গা। সুতরাং সেই দ্রাবিড় জনজাতি সমতটের এই অংশে এসে যখন কৃষিকাজ ও পশুপালন করতে শুরু করে, তারাই যে অনার্য এবং প্রকৃত ভূমিপুত্র তাতে কিন্তু সন্দেহ নেই। বারু অর্থাৎ ধান বা শস্য। আর্যরা মূলত এই বঙ্গে এসে দ্রাবিড় এবং অস্ট্রো এশিয়াটিক ট্রাইবালসদের দুটো ভাগে বিভক্ত করে, কায়স্থ এবং শূদ্র। যদিও মতান্তরে কায়স্থদের বাইরে থেকে আনা হয়েছিল, সে বিষয়েও আসছি। এবারে প্রশ্ন হলো, তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য কোথা থেকে এলো? আর্য সভ্যতা শুরু হওয়ার আগে থেকেই কায়স্থ জনজাতি ছিল। কায়স্থ শব্দের ব্যবহার গুপ্ত যুগে হলেও ইতিহাসবিদ চিত্ররেখা গুপ্তের মতে ভারতের উত্তর পশ্চিম দিক অর্থাৎ আজকের পাকিস্তান ও কাজাকিস্তান হল দ্রাবিড়, অস্টিক, নাগা, সেন এদের আদি বাসস্থান, যেখানে কোনো বর্ণাশ্রম মানে ভেদাভেদ ছাড়াই নিজেদের গোষ্ঠী বা দলের সামরিক কাজ, যুদ্ধ ও রক্ষকের ভূমিকা তারা পালন করত। বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদের গোষ্ঠীকে সুরক্ষিত রাখার জন্য দলপতি ও মুখিয়ার নির্দেশে সামরিক ও প্রশাসনিকভাবে নিযুক্ত থাকত অনার্য এই জনজাতি। কায় অর্থাৎ শরীর। কায়স্থ শব্দের মানে হল সশরীরে স্থিত। আর্যরা পরবর্তীতে ভারতে এসে এই চতুর্বর্ণ প্রথা শুরু করলে উন্নত কায়স্থ শ্রেণীকে ক্ষত্রিয় বর্ণে ফেলে দিল। এই বিষয়ে আরও বিস্তারিত লেখা আছে দ্য কায়স্থস, আ স্টাডি ইন দ্য ফরমেশন অ্যান্ড আর্লি হিস্ট্রি অফ কাস্ট বইটিতে। সুতরাং এর থেকে বোঝা যায় ব্রাহ্মণবাদ পুরোটাই এসেছে আর্যদের থেকে। ইতিহাসবিদ রমিলা থাপারের আর্লি ইন্ডিয়া বইয়ে ভারতের আর্য সভ্যতার ক্রমবিকাশ দেখা গেলেও সেখানে বঙ্গের ব্রাহ্মণ গোষ্ঠীর উল্লেখ শুধুমাত্র রাঢ় অঞ্চলে সীমাবদ্ধ থাকে। যদি পৌরাণিক ধর্মগ্রন্থ অনুসারে পর্যালোচনা করা হয়, অর্থাৎ বৃহৎ সংহিতা, বৌদ্ধসূত্র ও পুরাণ অনুযায়ী ব্রাহ্মণ মূলত 4 প্রকার। আর্য সভ্যতার মূল অর্থাৎ শেকড় সেটা ছিল স্মৃতি এবং শ্রুতি। শ্রুতি অর্থাৎ যা ঈশ্বরের অর্থাৎ ব্রহ্মের মুখ থেকে সরাসরি শোনা হয়েছে। এই শ্রুতির মুখ্য বিষয় হল বেদ, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এবার এই 4টির বিস্তারিত বিবরণ হল বেদ 4 প্রকার: ঋক, সাম, যজু ও অথর্ব। ব্রাহ্মণ অর্থাৎ যজ্ঞ সংক্রান্ত ব্যাখ্যা, আরণ্যক ধ্যান ও তপস্যা বিষয়ক এবং সবশেষে উপনিষদ যা সম্পূর্ণ দার্শনিক ব্যাখ্যা।
এই ব্রাহ্মণ কাণ্ড থেকেই ব্রাহ্মণের কনসেপ্টটা এসেছে। আর্য সভ্যতার মূল ক্রিয়া ছিল যজ্ঞ, এবং সেই যজ্ঞের কর্মকাণ্ড নির্বাহী পুরুষ ছিলেন ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ পুরুষদের মধ্যে সম্পূর্ণ বেদ মুখস্থ রাখার একটি নিয়ম ছিল। যজ্ঞের হোতা, বপ, পশুযাগ, পুরোরাস এবং অন্যান্য রীতিকর্মে নিযুক্ত পুরুষদের পরবর্তীতে 4টি বেদ সমানভাবে চর্চার অধিকার থাকলেও তাদের মধ্যে আবার যজ্ঞ কর্ম নির্বাহের উদ্দেশ্যে 4টি ভাগ করা হয়, অর্থাৎ ব্রাহ্মণদেরকেও আবার ভাগ করা হলো। নির্দিষ্ট একটি বেদের ওপর অধিকারীরা হলেন উনিবেদী, একবেদী ও উপাধ্যায়। 2টো বেদের ওপর অধিকারী হলেন দ্বিবেদী ও পরবর্তীকালে দুবে বলা হতো। 3টে বেদের অধিকারীকে বলা হতো ত্রিবেদী, ত্রিপাঠী ও তিওয়ারি, এবং 4টি বেদে চতুর্বেদী, চবে ইত্যাদি। উত্তর ভারত তথা কান্যকুব্জ বা কনজ থেকে এই একবেদীয় উপাধ্যায় ব্রাহ্মণদের আনা হয় আদিশুর রাজা জয়ন্তর শাসনকালে, এবং থাকতে দেয়া হয় রার অঞ্চলে, যারা মূলত এখনো পূজা ও কর্মকাণ্ডে তাদের নির্দিষ্ট বেদোক্ত সংকল্পসূত্র পাঠ করেই পুজো শুরু করে থাকে, এবং যজ্ঞও নিজ নিজ বেদ অনুসারেই করে থাকেন। শাণ্ডিল্য গোত্রীয় ক্ষিতীশ, ভরদ্বাজ গোত্রীয় মেধাতিথি, কাশ্যপ গোত্রীয় বিতরাগ, বাৎস গোত্রীয় সুধানিধি ও সাবর্ণ গোত্রীয় সৌতরী। বল্লাল চরিত নামক গ্রন্থে এই বঙ্গদেশে আনা 5টি গোত্রই আর্য সভ্যতার যজ্ঞকর্মে নিযুক্ত ব্রাহ্মণ ছিলেন। এবারে তাদের উপাধি গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় ইত্যাদি সবগুলোই পরবর্তীতে সংযোজন, যার ঐতিহাসিক কোনো মূল কারণ নেই। কারো মতে গঙ্গার ধারে উপাধ্যায় বর্গের বসতি থাকায় তারা গঙ্গোপাধ্যায়, আবার চাটি গ্রামে বসতি করা উপাধ্যায় গোষ্ঠীকে চট্টোপাধ্যায় ডাকা হতো। এগুলো যে ভীষণভাবে অতিরঞ্জিত সেটা বলা বাহুল্য। তবে লাহিড়ী, শ্যান্নাল, বাগচি, গোস্বামী, ভাদুরী প্রভৃতি বারিন্দ্রী ব্রাহ্মণ এরাও যে কনজ থেকে আনা ব্রাহ্মণের সমসাময়িক সেটা অস্বীকার করা যায় না। এমনকি আদিশুর রাজা যে 5 ব্রাহ্মণই এনেছিল এই বিষয়েও মতান্তর আছে। ব্রাহ্মিনাইজেশন ইন ফ্রন্টিয়ার বেঙ্গল নামক বই থেকে জানা যায় আদিশুর রাজা নয়, বরং উত্তর ভারত থেকে এইসব ব্রাহ্মণ স্বেচ্ছায় এসে এই বঙ্গদেশে বাস করতে শুরু করেন। চক্রবর্তী, আচার্য, পণ্ডিত এরা প্রত্যেকে এই বঙ্গদেশে এসেই সময়ের সাথে সাথে বিকশিত হয়ে ওঠেন। গাঙ্গুলি, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, চক্রবর্তী শুধুমাত্র পদবী হিসেবে চিহ্নিত হলেও বেশিরভাগ বঙ্গীয় ব্রাহ্মণের একটি পরিচিতি, সেটা হলো তারা প্রত্যেকেই উপাধ্যায় এবং তাদের গোত্র অনুযায়ী নির্ধারিত তাদের বৈদিক ক্রিয়াকাণ্ড। তাহলে এবার প্রশ্ন হলো, রায়, দেবনাথ, চৌধুরী, তালুকদার, মল্লিকরাও অনেক ক্ষেত্রে ব্রাহ্মণ হয়। সেগুলো হলো পরবর্তীতে দেয়া উপাধি, অর্থাৎ উপাধ্যায় একমাত্র ব্রাহ্মণ ছিল এই বঙ্গে, এবং পরবর্তীতে তারা নানান প্রকার পদবিতে ভূষিত হয়েছেন। এতদ্ভিন্ন দুবে, দ্বিবেদী, ত্রিবেদী বা তিওয়ারি, চতুর্বেদী বা চৌবে এরা সে সময় বঙ্গে আসেননি। এছাড়াও বেশ কিছু রুদ্রজ ব্রাহ্মণ রয়েছেন, তারা ছিলেন কাশ্মীর অধ্যুষিত, যারা শুধুই তৎকালীন শৈব ধর্মের সাথেই যুক্ত ছিলেন। তারাও এই বঙ্গে আসেন, কিন্তু উপাধ্যায়দের অনেক পরে, যেমন নাথ, যোগ, নাথপন্থ, গোরখনাথ, দেবনাথ ইত্যাদি। এরা কামরূপ রাজ্য, বর্তমানে আসাম ও গৌড় রাজ্যে বসতি স্থাপন করেন। গোরক্ষ সংহিতা ও নাথপন্থ বৃত্তান্তে এই রুদ্রজ ব্রাহ্মণের পদবী ও তাদের উৎস, বংশ পরম্পরা ইত্যাদি বিস্তারিতভাবে বলা আছে। কনক্লুশন এই দাঁড়াচ্ছে, 5 ঘর ব্রাহ্মণ যে শুধুমাত্র আদিশুর রাজা জয়ন্ত কর্তৃকই আনা, এটা পুরোপুরিভাবেই বিভ্রান্তিকর। পরবর্তীতে এই 5 ঘর ব্রাহ্মণ আনার গল্প বল্লাল চরিত গ্রন্থে লেখা হয় শুধুমাত্র সেন বংশকে একটু বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য। এই গ্রন্থে আরো বিশেষভাবে এটাও লেখা হয় যে আদিশুর রাজা 5 ঘর ব্রাহ্মণের সাথে 5 ঘর কায়স্থকেও এনেছিলেন। তারা হলেন পুরুষোত্তম দত্ত, মকরন্দ ঘোষ, দশরথ বসু, কালিদাস মিত্র ও দশরথ গুহ, যাদেরকে আমরা এখনো 5 ঘর কুলীন বলে চিনি। এখানে রয়েছে অনেক মতভেদ, কারণ অঙ্গ, বঙ্গ ও কলিঙ্গ তখন শবর ও অনার্য দ্বারা পরিবেষ্টিত ছিল। খুব সম্ভবত মালবপতি যশোধর্মা বঙ্গ বিজয়ের পর উত্তর ভারত, সৌরাষ্ট্র অর্থাৎ গুজরাট থেকে কিছু কৌলিক উগ্র ক্ষত্রিয়, যাদেরকে আগুরি বলা হয়,
তাদের নিয়ে আসেন রাজ কর্মচারী হিসেবে এই বঙ্গে। তারা হলো রানা, রাউত, গুপ্ত, বর্ধন, সুর, বর্মা, রক্ষিত, পাল, নাথ, অর্ণব, কীর্তি, কুণ্ড প্রভৃতি। তাদের মধ্যে সেন, ঘোষ, ভদ্র, বসু, গুপ্ত, কর, নন্দী, কুণ্ডু, নাগ, পালিত, দত্ত, মিত্র, ভোগ, ভূতি, দাস ও চন্দ্র ছিলেন প্রমুখ কৌলিক, যাদের উপর ভিত্তি করে বল্লাল সেন পরবর্তীতে কৌলিন্য প্রথা বানিয়েছিলেন। এদের মধ্যে ধনন্তরী, পরাশর, মুদগল্য, ভরদ্বাজ, আঙ্গিরস প্রভৃতি গোত্র দিয়ে শনাক্ত করা যায়। তবে যেহেতু আমার ভিডিও গোত্র নিয়ে নয়, শুধু পদবি নিয়ে, তাই চেনা কয়েকটি উগ্র ক্ষত্রিয় পদবীর ইতিহাস অনেকটা এরকম। সেন ক্ষত্রিয়দের প্রাচীনতম উপাধি। তবে অন্য কিছু তথ্য অনুযায়ী রাজপদে নিযুক্ত সেনাপতি ও সেনানায়ক মূলত সেন ছিল। রাজার একান্ত রাজ অন্তঃপুরে গুপ্ত পরামর্শদাতাদের একটি মণ্ডলীকে গুপ্ত, গুহ, ভোগ ও ভূতি বলা হতো। ঘোষ বঙ্গে 5 কায়স্থদের একজন মকরন্দ ঘোষের বংশ। তবে ঘোষ নিয়ে অনেক মতভেদ আছে। সংস্কৃত ঘোষ শব্দ থেকে এই ঘোষ এসেছে মনে করা হয়, যার অর্থ শব্দ, ঢাকের আওয়াজ বা বাদ্যযন্ত্রের আওয়াজ বলেও অভিহিত করেন। দত্ত অর্থাৎ দান করা। অন্য মতান্তরে এরা দাতা শ্রেণীর। পুরুষোত্তম দত্তের বংশজ রাঢ়ী কায়স্থ দত্তবর্গেও 14 প্রকার গোত্র পাওয়া গেছে, কিন্তু এরা প্রত্যেকেই যে উত্তর ভারতীয় এই বিষয়ে আজও কোনো সন্দেহ নেই। দশরথ বসুর উত্তরসূরি আজকের এই বাংলায় বসু বা বোস পদবী, এরা সকলেই গৌতম গোত্রীয়। কুণ্ডু পদবী নিয়ে একটি প্রাচীন জনপ্রবাদ রয়েছে। বলা হয় কুণ্ডু হরিয়ানা অঞ্চলের একটি প্রাচীন জনজাতির পরিচয় ছিল। কুণ্ড বা বৃহৎ জলাশয়কে কেন্দ্র করে একটি জাতি কৌণ্ড বিরাদার নামে পরিচিত ছিল, কিন্তু পরবর্তীতে এই বঙ্গদেশের অনেক অনার্য, বৈশ্য এবং বারোজীবীদের মধ্যেও এই পদবী দান করা হয়। দাস বঙ্গের অনার্য দাস বা নমশূদ্র দাস থেকে এরা ভিন্ন। এই কায়স্থ দাসেরা কর্মচারী হিসেবে নিয়োজিত থাকত রাজস্ব বর্গে। দাস নিয়ে আরো বিস্তারিত আলোচনা একটু পরে করছি। উগ্র ক্ষত্রিয়, ব্যাঘ্র ক্ষত্রিয় ও পৌণ্ড্র ক্ষত্রিয়, এই 3 ক্ষত্রিয় যথাক্রমে বঙ্গের মৌলিক কায়স্থ। যেহেতু এই 3 ক্ষত্রিয়র মধ্যে অনেক বর্ণ বৈষম্যের বিস্তারিত ইঙ্গিত রয়েছে, তাই এই বিষয়টি আমি এড়িয়ে যাচ্ছি। তোমরা যদি এর সম্পূর্ণ তথ্য জানতে চাও তাহলে আমি তোমাদের সাজেস্ট করব ক্ষত্রিয় পরিচিতি নামক একটি বই অবশ্যই পড়ো। এবারে আসি বৈদ্য ব্রাহ্মণ নিয়ে। কিছু উগ্র ক্ষত্রিয় ও ব্যাঘ্র ক্ষত্রিয় কায়স্থ, আবার কিছু ক্ষেত্রে কিছু ব্রাহ্মণ তৎকালীন চিকিৎসা শাস্ত্রে বিশেষ রুচি রাখায় কবিরাজি ও আয়ুর্বেদ চর্চায় বংশ পরম্পরায় তারা নিয়োজিত হতেন। এদের বৈদ্য ত্রিজ ব্রাহ্মণ উপাধি দেয়া হতো। তবে এই ব্রাহ্মণ কিন্তু নবগুণ ব্রাহ্মণ নন। এদের উপনয়ন সংস্কার থাকলেও এরা ত্রিজ অর্থাৎ তৃতীয়বার যে জ্ঞানীর জন্ম চিকিৎসা শাস্ত্র নামক ক্ষেত্রে। ব্রাহ্মণ হল দ্বিজ অর্থাৎ উপনয়ন সংস্কারের মাধ্যমে দ্বিতীয় জন্ম নিয়ে যাজনিক কর্মে নিযুক্ত হওয়া। এদিকে শর্মা ও গুপ্ত উপাধি ত্রিজ শ্রেণীকে দেয়া হতো। কায়স্থকুল যেমন সেন, কর, দাস, দত্ত। ত্রিজ শ্রেণী হল সে সকল কুলবর্গ যারা আয়ুর্বেদ ও চিকিৎসা শাস্ত্র নিয়ে অধ্যয়ন করত। এদের পৈতে হতো। তবে শুধু গৌড় সারস্বত বর্গের মধ্যেই এই উপনয়ন সীমাবদ্ধ ছিল, তাই এদের বৈদ্য ব্রাহ্মণ বলা হয়। যেমন সেনগুপ্ত, দাশগুপ্ত, করগুপ্ত, আবার সেন শর্মা, গুপ্ত শর্মা, দাস শর্মা। পাঁচঘর কায়স্থকে মূল কুলীন কায়স্থ বলা হলেও এরা শুধুমাত্র রাঢ় বাংলায় সীমাবদ্ধ ছিল। বারেন্দ্রভূমে অর্থাৎ বর্তমান বাংলাদেশের কিছু অংশে এবং বর্তমানে উত্তরবঙ্গের কিছু অংশে বিস্তৃত কায়স্থ শ্রেণী ছিল উত্তর ভারত থেকেই আসা মৌলিক কায়স্থ। এই মৌলিক কায়স্থর মধ্যেও 2টো ভাগ ছিল। প্রথমটি হলো 12 ঘর সিদ্ধ মৌলিক কায়স্থ। এই সিদ্ধ মৌলিক কায়স্থ রাজন্যবর্গ দ্বারা স্বীকৃত ছিল, এবং আরেকটি 72 ঘর সাধ্য মৌলিক কায়স্থ, যারা রাজন্যবর্গ দ্বারা স্বীকৃত ছিল না। বলা ভালো যারা স্বেচ্ছায় এই বঙ্গদেশে এসে বসতি স্থাপন করে। 12 ঘর সিদ্ধ মৌলিক কায়স্থ হলো দে বা দেব, সেন, কর, সিনহা, পালিত, দাস ও গুহ। বলে রাখা ভালো এই সিনহা কিন্তু সিংহ উপাধি নয়। অপরদিকে 72 ঘর সাধ্য কায়স্থ হল নাগ, সোম, আদিত্য, রাহা, ভুঞ্জ, ব্রহ্ম, বিষ্ণু, নন্দী, রক্ষিত, তেজ, রুদ্র, অর্ণব, পাল, আইচ, হোর, ভদ্র, ধর, রাউত, কীর্তি, শর্মা, বর্মা, খিল, পিল, শান, খোম, খেম, মান, বান, ধনু, দহক ও বল। আমি যে কটা পদবি বললাম তার বাইরে বাকি পদবীরা আজ বিলুপ্ত। অর্থাৎ এই কায়স্থরা পরবর্তীতে
অন্যান্য পদবি গ্রহণ করেছে। মৌলিক কায়স্থরা বেশিরভাগ ক্ষেত্রেই রাজকর্মচারী হিসেবে নিযুক্ত ছিল। রাজকর্মী ও হিসেব নিকেশ আদির সাথে সরাসরি যুক্ত হলে তাদের রাজন্যবর্গ থেকেই বিশেষ কিছু উপাধি দেয়া হয়েছিল। যেমন ভূমি অধিকারীকে বলা হতো ভৌমিক, সরকারি নথিপত্র সংগ্রহকারী সরকার, মুন্সি বক্সি, নির্ভরযোগ্য দপ্তর প্রধান। প্রাতিষ্ঠানিক কাজে নিযুক্ত ব্যক্তিদের একটি বড় উপাধি দেয়া হতো বিশ্বাস দাস মহাকায়স্থ কর্মপ্রধান, যা ছোট হয়ে এখন শুধুমাত্র একটি পদবি বিশ্বাস হয়েই থেকে গেছে। তবে সব বিশ্বাস পদবি কিন্তু কায়স্থ নয়, সেটা পরে আলোচনা করা হবে। যারা স্বীকৃত কায়স্থ ছিল না তারা ছিল সাধারণ কায়স্থ, যাদের পদবি গুণে শেষ করা যাবে না। চতুর্বর্ণের 4টি স্তম্ভ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এই বর্ণের ওপর ভিত্তি করে কিছু পদবি তৈরি করা হয়েছিল। প্রসঙ্গত মনুসংহিতায় লেখা আছে শর্মৎ ব্রাহ্মণস্য স্যাদ্রাজ্ঞো রক্ষা সমন্বিতং বৈশ্যস্য পুষ্টি সংযুক্তং শূদ্রস্য প্রেষ্য সংযুক্তং, অর্থাৎ ব্রাহ্মণের শর্মা, ক্ষত্রিয়ের বর্মা, বৈশ্যের ভূতি এবং শূদ্রের দাস ইত্যাদি উপপদ সংযুক্ত হবে। কিন্তু বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত জাতকের কোনো কাহিনীর চরিত্রের নামের শেষে উপপদ সংযুক্ত হয়নি। এ কারণেই যদি আমরা মহাভারতকে ভালো করে লক্ষ্য করে থাকি, সেখানে দুর্যোধন, দুঃশাসন বা যুধিষ্ঠির যথাক্রমে কৌরব গোষ্ঠী ও পাণ্ডু নামে পরিচিত হলেও তাদের কোনো পদবি ছিল না। কিন্তু তার বহু পরে ব্রাহ্মণের সাথে শর্মা, ক্ষত্রিয়ের সাথে বর্মা, যেটা এখনো রাজবংশী ক্ষত্রিয়দের বর্মণ উপাধি বা বর্মণ পদবি, এবং বৈশ্যের ভূতি ও শূদ্রের দাস পদবি পরিলক্ষিত হয়েছে। কিন্তু পদবীর বিকাশ ও বৃদ্ধি হয়েছিল যামিনী সুরের দ্বারা। আদিসুরের পরবর্তীতে যামিনী সুরের রাজত্বকালে বৈশ্যদের নির্দিষ্ট পদবি প্রদান করা হয়েছিল তাদের জীবিকা ও কর্মের ভিত্তিতে। বঙ্গে একসময় উত্তর ভারত থেকে আসা বৈদিক ব্রাহ্মণ রাজার দশকর্ম নির্বাহ করতে আসলেও রাজার শত অনুরোধ উপেক্ষা করে তারা বঙ্গে থাকতে চাইতেন না। তাদের চোখে অঙ্গবঙ্গ ও কলিঙ্গ দেশ ছিল খুবই হীন ও পতিত ভূখণ্ড। তাদের ভয় ছিল এখানে বসবাসকারী অনার্য ও শবর জাতিদের মাঝে থাকলে তাদের কুল পতিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তখন রাজন্যবর্গ এই অনার্য গোষ্ঠীকে তাদের সমাজে ভূমিকা ও কর্ম অনুসারে উপাধি দিলেন। সময়ের সাথে সাথে এই উপাধি আজ পদবি হয়ে থেকে গেল। মূলত যারা বৈষয়িক কাজের সাথে যুক্ত ছিল তাদের বৈশ্য বলা হতো। এবার আসি বারেন্দ্রিক ক্ষত্রিয় নিয়ে। বর্মণ হলো কোচ ক্ষত্রপ। বর্মণ এসেছে বর্ম শব্দ থেকে, যার অর্থ কবচ। কোচ রাজবংশী সম্প্রদায় ও জনজাতি সম্পূর্ণই ক্ষত্রিয় বলেই বিবেচিত। তাদের সাথে বাকি বঙ্গের কায়স্থদের কোনো রকমই মিল নেই। কোচ হল কামরূপ রাজ্যের আদি বাসিন্দা ও জনজাতি, সুতরাং আর্য সভ্যতার প্রত্যক্ষ প্রভাব এই শ্রেণীতে নেই বললেই চলে। পরবর্তীতে শক্তি উপাসক কোচ রাজবংশ বৈদিক আচারকে গ্রহণ করলেও ইতিহাসে ভূমিপুত্র হিসেবে এরা স্বতন্ত্র। বর্মণ উপাধি মূল ক্ষত্রিয় হলেও রায় ছিল বীর যোদ্ধাদের দেয়া সম্মান। এখানেও রায় কিন্তু কোনো পদবি নয়, শুধুমাত্র একটি উপাধি। অধিকারী, দেবনাথ, দাস ইত্যাদি উপাধিও পরবর্তীকালে রাজবংশী ক্ষত্রিয়দের মাঝে সমভাবে বিলি করা হয়েছিল। সিংহ পদবি সম্পূর্ণই একটি মিথ। সিংহ একটি উপাধি, সম্পূর্ণ রাজপুত সমাজ থেকে অনুপ্রাণিত ও গৃহীত। তৎকালীন রাজ আমলে বীর যোদ্ধাকে সম্মান জানাতে ব্যবহার করা হলেও জমিদারি আমলে অনেক ব্রাহ্মণ ও কায়স্থকেও এই উপাধি তোষামত করতে দেয়া হয়েছিল। রায় উপাধি মধ্যযুগে রাজন্যবর্গ বিশেষ কায়স্থ কর্মচারীকে প্রভূত সম্মান জানাতে দান করা হতো। কিন্তু ইংরেজ আমলে ইংরেজ শাসকেরা এই উপাধিকে একটু ঘুরিয়ে রয় বাহাদুর, রয় চৌধুরী, রে এই হিসেবে দিত। চৌধুরী অর্থাৎ চারদিকে যার আধিপত্য। উত্তরপ্রদেশের ব্রাহ্মণরা চৌধুরী উপাধি পেতেন, যারা চার বেদ ও চতুর্বর্ণের শ্রেষ্ঠ হিসেবে পরিচিত। কিন্তু বাংলায় সেটা ক্ষমতাবান জমিদার, রাজা ও নবাবদের দেয়া হতো শুধুমাত্র তাদের তোষণ এবং সম্মান বাড়াতে, যা বর্তমানে বেশ কিছু মুসলিমদের মধ্যেও প্রবাহিত হয়ে চলেছে। পাল একটি কৌলিক উপাধি হলেও বর্তমানে বৈশ্য শ্রেণীর মধ্যেও অনেক পাল পাওয়া যায়। পালক বা দেহরক্ষীরা এই পাল উপাধি পেতেন। কোটপাল অপভ্রংশ হয়ে কোটাল, মহিপাল ও পাল। তবে মৌর্য যুগে কিছু কায়স্থ পাল বৌদ্ধ ধর্ম স্বেচ্ছায় গ্রহণ করে ধর্মপাল, দিকপাল,
প্রভৃতি পদবি পান। অনেকেই প্রশ্ন করতে পারে তাহলে রুদ্রপাল। রুদ্র একটি স্বতন্ত্র পদবি, অর্থাৎ যে কোনো ইন্ডিভিজুয়াল যখন মৃৎশিল্পের সঙ্গে যুক্ত হচ্ছে তখন তাদের পাল উপাধি দেয়া হচ্ছে। মুঘল যুগে পূর্বোক্ত কায়স্থ পদবীকে মুছে ফেলার একটা অর্বাচীন প্রচেষ্টা করা হলো তাদেরকে নতুন কিছু উপাধি দিয়ে। হিস্ট্রি অফ বেঙ্গল বই থেকে জানা যায় ফার্সি মজমুদফা থেকে মজুমদার দেয়া হলো মুজাদার কুলীন কায়স্থকে। শিকদার উপাধি এসেছে ফার্সি শিখ থেকে, যার অর্থ শেয়ার বা অংশীদার, অর্থাৎ 1/4 জমির মালিক, ভূমির 1 অংশের প্রভু হলেন শিকদার। তপা অর্থাৎ মুদ্রা, এই কয়েন কিপার বা অর্থ সংগ্রাহককে বলা হতো তপাদার। তরফ অর্থাৎ এলাকা বা অঞ্চল, কোনো একটি অঞ্চলের দায়িত্বে থাকা অধিকারীকে বলা হতো তরফদার। সমাদদার ছিলেন রাজস্ব সংগ্রাহক। হালদার কৃষিভিত্তিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। পোদ্দার বা পটেদার এরা ছিল মূলত ট্রেজারার। বলা বাহুল্য এগুলো কিন্তু একটাও আসল পদবি নয়, সবকটি ছিল উপাধি। ব্রাহ্মণ কায়স্থ নির্বিশেষে এই সকল উপাধি দেয়া হলেও একসময় এই উপাধি কেড়েও নেওয়া হতো। কিন্তু লোকমুখে এই উপাধিগুলো পরবর্তীতে সেই সব পরিবারকে চিহ্নিত করার কাজে ব্যবহার করা হলে সেগুলোই প্রচলিত থেকে যায়। সাহা মূলত ধনী ব্যবসায়ী শ্রেণী হিসেবে পরিচিত ছিল তৎকালীন সমাজে। সাহা বৈশ্য শ্রেণীর মধ্যে পড়লেও বৈশ্য সাহা ছাড়া স্বতন্ত্র একটি সাহার বেশ নামডাক আছে। মধ্যযুগে একমাত্র সাহা সম্প্রদায় সওদাগরের কাছ থেকে দ্রব্য সংগ্রহ করে সেটা সমাজের প্রত্যেকটি স্তরে বিক্রয় পণ্য হিসেবে পৌঁছে দেওয়ার ভূমিকা পালন করত। এবারে আসবো এই ভূমির সন্তানদের পদবিতে, যারা এই বঙ্গের আদি নিবাসী। কিন্তু সমস্যা হলো এতক্ষণ যেসব পদবি বললাম সেসব পদবিও বঙ্গের দ্রাবিড়, অনার্য ও ভূমিজ জনজাতির মধ্যে পাওয়া যায়। যেমন ঘোষ কুলীন হলেও আগুরি, আগুরি অর্থাৎ উগ্র ক্ষত্রিয়। সদগোপ শৌকালীন ও বণিক তথা বারুজীবীদের ঘরেও আছে। তাহলে এবার প্রশ্ন হলো নিজের পদবীর ইতিহাস জানার উপায় কি? বর্তমানে হযবরল এই সকল পদবীর উৎস আগে জানতে হবে, এরপরে জানতে পারবে তোমার নিজস্ব পদবীর ইতিহাস। আজ আমি তোমাদের সেই শ্রেণীগুলোর নাম বলবো, তোমরা তোমাদের শ্রেণী মিলিয়ে দেখবে বা কমেন্ট করেও জানাতে পারো। যেমন দাস পদবী, কায়স্থ দাস রয়েছে, তার বাইরেও আরো 4 প্রকার দাস রয়েছে এই বাংলায়। উদাহরণগুলো এই রকম। কৈবর্ত দাস, কৈবর্ত শব্দটি এসেছে তৎকালীন কলিঙ্গ রাজ্য কিম্বর্ত থেকে। এদের আর্যরা দস্যু বলতো। এই কৈবর্ত প্রধানত জেলে ও নৌকারী সম্প্রদায়ের, যেখান থেকে পরবর্তীতে কৈবর্ত দাস। এবারে মাহিষ্য দাসও আছে, যারা কৃষিজীবী, চাষী ও নমশূদ্র। আর্যরা এদের সেবা দাস শ্রেণীর অন্তর্ভুক্ত করে রেখেছিল। তারপরই আছে গোপাল দাস। এটা পুরোপুরি গৌড়ীয় ভক্তি আন্দোলনের ভাবধারায় চৈতন্য পরবর্তীকালে শুরু হয়েছিল। বৈষ্ণব সম্প্রদায় ভগবান কৃষ্ণের ও তার ভক্তের আনুগত্য প্রকাশ করতে এই দাস পদবী নামের শেষে ব্যবহার করে থাকেন এবং বংশ পরম্পরায় সেটাই চলে আসছে। সবশেষে ব্রাহ্মণ দাস, যেটা কিছু বর্গবংশীয় ব্রাহ্মণ শাখায় পাওয়া গেছে, যদিও এই বর্গবংশীয় খুব কম, হাতে গোনা 10টা পরিবার হবে গোটা বাংলায়। এবারে তুমি কোন দাস সেটা তোমাকে বুঝতে হবে। এভাবেই আমি শুধু মূল গোষ্ঠী বা শ্রেণীর বিবরণ দেব উদাহরণ সহ, এবং বাকিটা তোমরা ডিকোড করবে। যদি না পারো তাহলে কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেব। এবং বাকিরা যারা বুঝতে পারবে তারাও তোমরা অন্যকে কমেন্টে সাহায্য করতে পারো। বাংলার নিজস্ব ভূমি সন্তান হলো বারুজীবী। এছাড়া কর্মকার, মাহিষ্য, কৈবর্ত, তিলি, সদগোপ, কংসবণী, সাঁওতাল, গন্ধবণিক, তন্তুবায়, মালাকার, স্বর্ণকার, মোদক, সূত্রধর, কাশ্যপ, কাউড়া, বৈষ্ণব গণরি, পাটনি, সৎচাষী, বৈশ্যতিলি, যাদব, রুইদাস, গোপ, বৈশ্যকপালী, হাড়ি, শবর, নমশূদ্র, বাউরি, বাইতি, তিওর, ডোম, চামার ইত্যাদি সবকটি হলো এই অঙ্গ, বঙ্গ ও কলিঙ্গের আদি জনজাতি। বারুজীবী, যারা সরাসরি কৃষি কাজের সাথে যুক্ত ছিল। বারুজীবীদের কিছু মূল পদবি হলো আঁশ, আইন, খোর, ভাওয়াল, বারুই, বসুনা, বয়াল, খাঁ, নন্দন, দে, দাম, মল্লা, হরি, রক্ষিত ও মারিক। এছাড়াও পরবর্তীকালে মল্লিক, দত্ত, ভৌমিক, হালদার, রুদ্র, দেব, ভদ্র, লাহা, মিত্র এই সকল পদবিও তাদের মধ্যে পাওয়া যায়। সেক্ষেত্রে মূল পদবি না মিললেও গোত্র ও শ্রেণী দেখেই বোঝা যাবে কারা প্রকৃত বারুজীবী। কর্মকার একটি
একটি গোষ্ঠী বা শ্রেণী যারা মূলত কার্পেন্টার, কাঠের আসবাবপত্র, কাষ্ঠল ভাস্কর্য তৈরিতে কাজ করে এসেছে। এই শ্রেণীতেও বেশ কিছু মূল পদবি আছে, যেমন আদো, করুণা, কালী, কাঁসারি, কাঞ্জিলাল, কিরিটি, গাইন, গৌড়, চন্দ, বাঘ, পাত্র, কর্মকার, বায়েন, বাসব, বানাইত, বিশ্বাস, নিয়োগী, মিস্ত্রি, মৌলিক, মুস্তাফি, সুর, সাপুই, শালুই, হাজারি ইত্যাদি। পরবর্তীতে অনেকেই রায়, সরকার, চৌধুরী, মল্লিক, শেখদার, দেব শর্মা, দাস, সিংহ ইত্যাদি পদবি পেয়েছে। মাহিষ্য নিয়েও অনেক মতভেদ আছে। ব্রাহ্মণ্য গ্রন্থে বলা হয় মাহিষ্য ক্ষত্রিয় ও বৈশ্যের সংকর জাতি। বিনয় ঘোষের লেখা বাংলার সামাজিক ইতিহাস নামক বইয়ে মাহিষ্যদের নিয়ে অনেক আলোচনা আছে। মাহিষ্য শ্রেণী এই বঙ্গভূমির আদি দ্রাবিড় জনজাতি, যারা হরপ্পা সভ্যতার উত্তরপুরুষ এবং কৃষিজীবী ও পশুপালক। মহিষ, গরু, ভেড়া ইত্যাদির সাথে যুক্ত এই জনজাতি আর্য সভ্যতার অনেক আগে থেকেই নিজেদের বিকশিত করেছে সময়ের সাথে। ডাক্তার দুলাল কৃষ্ণ দাসের মাহিষ্য পদবী পরিচয় বইয়ে কলিঙ্গ দেশের রাজকর্মচারীদের উপাধি আজ রাঢ়ী মাহিষ্য পদবী রূপে পরিচিত। বেশিরভাগ পাওয়া পদবীগুলোই তৎকালীন কলিঙ্গ রাজ আমলের কর্মভিত্তিক উপাধি, যেমন ওঝা, উপাধ্যায়ের অপভ্রংশ, কপাট, আয়ুর্বেদ শাস্ত্রে দীক্ষিত পুরুষকে কপাট উপাধি দেয়া হতো। কর, উৎপাদক প্রমুখের পদস্থ কর্মকর্তাকে কর বলে ডাকা হতো। করণ, কেরানিকে ডাকা হতো। কয়াল, মাপদার বা ওজনদার। কাঁড়ার, মাঝিদের বলা হতো। কবিরাজ, চিকিৎসকের অপর নাম। সূত্রধর, যারা কার্পাস চাষী ও সুতো নির্মাতা। কর্মকার, কামার, কাণ্ডারি, নৌকা সমিতির প্রধান। কানুনগো, রাজস্ব ও ভূমি বিষয়ক আইনজ্ঞ। কুইতি, কুঠারধারী সৈন্যদের নাম। অধিকারী, রাজবংশী ক্ষত্রিয় পুরোহিতদের অধিকারী ডাকা হতো, যদিও এটা কলিঙ্গ রাজ্যের সাথে কোনো লিঙ্ক নেই। দাস, ধীবর শ্রেণীর নাম ছিল, আবার জেলে ও ভৃত্যদেরও দাস বলে ডাকা হতো। দিন্দা, দণ্ড ও বিচার কার্যে সহায়ক। মারাঠা অধ্যুষিত রাজস্ব উচ্চপদস্থ প্রমুখের নাম দেশমুখ উপাধিতে ডাকা হতো। ধর, ধারকের অপভ্রংশ। পারদর্শী নাগরিককে এই উপাধি দেয়া হতো, যেমন সুদামা ধারক, পরবর্তীতে সুদামা ধর। ধারা, বিজ্ঞ এবং বিচক্ষণ ব্যক্তিদের ধারা উপাধি দেয়া হতো। নায়ক বা নায়ক, 500 জন সৈন্যের পরিচালক সেনাপতিকে নায়ক বা নায়ক উপাধি দেয়া হতো। 1000 ব্যাটালিয়ন বা হাজার সৈন্যের উপাধিকে হাজরা বলা হতো। পড়িয়া, পাঠক শ্রেণীর উপাধি। পোড়েল, প্রতিহার পদবীর অপভ্রংশ। অনেকে মনে করেন পোড়েল প্রতিহার শ্রেণীরই একটি অন্য শাখা। বিদ্বান ব্যক্তিদের পণ্ডিত ডাকা হতো, আবার অনেক ক্ষেত্রে ভাঁড়দের পণ্ডিত বলে সম্বোধন করা হতো। পট্টনায়ক, সেনাপতির সাহায্যকারী। পাঁজা, মুঘল যুগে প্রাপ্ত উপাধি পাঞ্জার অপভ্রংশ। পাইক, পদাতিক সৈন্যদের পাইক বলা হতো, যারা পায়ে হেঁটে যুদ্ধে যেত। তাদের গোষ্ঠীর সকলেই পাইক পেয়াদা। যারা নদীর ধার ঘেঁষে বসবাস করত তাদের পাড়ুই বলা হতো। পাল, নগর রক্ষীকে পাল এবং কোটাল, কোটপালের অপভ্রংশ, যারা নগর জুড়ে রাতে প্রহরী হিসেবে নিযুক্ত থাকত। পাত্র, মন্ত্রীপদ। মহাপাত্র, প্রধানমন্ত্রীপদ। তলাপাত্র, নিম্ন মন্ত্রীপদ। পুরকায়স্থ বা পুরকাই, কলিঙ্গ রাজ্যে যে সমস্ত কায়স্থ জাতি পুর বা নগরের কর্মচারী ছিলেন তাদের পুরকায়স্থ বা পুরকাই ডাকা হতো। প্রামাণিক, একদা সাক্ষ্যদাতা ব্যক্তিকে এই উপাধিতে ডাকা হতো, পরে পরামাণিক ও প্রামাণিক এক হয়ে যায়। বক্সি, রাজবংশের সাথে যুক্ত সরাসরি ব্যবসায়িক বৈশ্য। বর, শ্রেষ্ঠ ব্যক্তিকে বর বলে ডাকা হতো। বাঘ, বাগ্মিশ ব্যক্তি, যারা এখনকার ন্যারেটার, কথক, কিন্তু অনেক ক্ষেত্রে ঢেরা পেটানো ঘোষককেও বাঘ বলে ডাকা হতো। বাঘ, সাহসী যোদ্ধাকে দেয়া উপাধি, অনেকটা সিংহ উপাধির মতো। বারিক, সৈন্যদের বাসগৃহ রক্ষককে বারিক বলা হতো। বিষয়ী, প্রজাদের বিষয় সম্পত্তি দেখভালের যে কর্মচারী তাকে বিষয়ী ডাকা হতো। পান চাষকারী ও শস্য চাষীকে বারুই বলে ডাকা হতো। বিশি, 20খানা গ্রামের অধিপতি। বেরা, বেহারাদের অপভ্রংশ, বা অনেক ক্ষেত্রে রাজদেহরক্ষীকেও বেরা বলে ডাকা হতো। বৈদ্য ও বদ্যি, আয়ুর্বেদিক চিকিৎসককে বৈদ্য বলে ডাকা হতো। মন্দিরের সেবায়েত ও পূজারীকে ভক্ত বলে ডাকা হতো। ভূইয়া, ভৌমিকের সমার্থক অর্থাৎ ভূমি অধিকারী। অনেকে মনে করেন মোড়ল থেকে মণ্ডল এসেছে, কিন্তু ঐতিহাসিকভাবে মণ্ডল একটি গোষ্ঠীর নাম, যারা মণ্ডলীতে একজোট হয়ে কোনো নির্দিষ্ট জলাশয় কেন্দ্রিক বা নদী কেন্দ্রিক স্থানে বাস করত। মল্লিক,
মল্লযোদ্ধার অপভ্রংশ। আবার আরবি মালিক থেকেও অপভ্রংশ মল্লিক এসেছে। মান্না, মান্যভর ব্যক্তিকে মান্না ডাকা হতো, কিন্তু কলিঙ্গ দেশে মহারানা উপাধির অপভ্রংশ হলো মান্না। মাঝি, মাঝি এগুলো নৌচালক শ্রেণীর উপাধি। মাইতি, রাজদরবারে মহৎ কর্মচারী, আবার অনেক ক্ষেত্রে মাটির কাজের সঙ্গে যুক্ত গোষ্ঠীর উপাধি মাইতি ছিল। মালাকার, পুষ্পমালা বিক্রেতা এবং ফুল বিক্রেতা। মির্দা, মিদ্দে, মিদ্দা লেখক শ্রেণীর উপাধি। মৃধা, রাজার শিকারে যাবার সঙ্গী, যার কাজ ছিল রাজার তাঁবু তৈরি থেকে শুরু করে শিকারের প্রয়োজনীয় ব্যবস্থা করা। যারা কুলীন নয় তাদের মরিক ডাকা হতো। রক্ষিত, ধর্মযাজকের উপাধি, আবার উগ্র ক্ষত্রিয় রক্ষণশীল জাতির নাম রক্ষিত ছিল। রাণা, নৃপতিকে ডাকা হতো। রায়, রাজা বা রাজনের অপভ্রংশ, অর্থাৎ রাজ থেকে কলিঙ্গ দেশে রায়। রাউত, আগুরি, উগ্র ক্ষত্রিয় অশ্ব আরোহী সেনা রাজপুতের অপভ্রংশ। রাজচৌধুরী থেকে রায়চৌধুরী, বা যে রাজার চতুর্দিকে ক্ষমতা বিস্তৃত তাকে রাজচৌধুরী বা রায়চৌধুরী বলা হতো। শাসন কার্যের সহায়ককে শাহ সামাল, শাসমল বলা হতো। এটা যদিও মুঘল যুগ থেকে আসা। শি, শ্রীলের অপভ্রংশ, সদগোপ ও যাদব শ্রেণীর। শীট, শশাঙ্কের আমলে দক্ষিণবঙ্গে ভুরিশ্রেষ্ঠ বা ভুরিশিট্ট রাজ্যের বংশধরদের শীট বলা হতো। শেঠ, ওড়িয়া বণিককে ডাকা হতো। সর্দার, দলপতি, যাকে সর্বাগ্রে সম্বোধন করা হতো। সমাজপতি, সমাজের অধিপতি। সাও, সাধু পদবীর অপভ্রংশ। ধনপতি বণিকের উপাধি ছিল সাও। সামন্তরাজ শব্দের অপভ্রংশ সাঁতরা। আগে সামন্তরাজ বলেও ডাকা হতো, কিন্তু সময়ের সাথে সাথে সাঁতরা হিসেবে পরিচিত। সাক্ষী সবুতকারীকে সাপুই ডাকা হতো। সাফুই, নির্দোষ খাঁটি ব্যক্তির উপাধি। সামন্ত, 14 মণ্ডলীর অধিপতি, রাজ অধস্তন শাসক। সামন্তরায়, কয়েকটি সামন্ত চক্রের অধিপতি। সেনাপতি, সেনাদের অধিনায়ক। হলধর, যিনি হাল বা লাঙল চালনের অনুমতি দিতেন কাগজ কলমে, তাকে হলধর বলা হতো। অনেক ক্ষেত্রে জমিদারদের, অনেক ক্ষেত্রে রাজাদের। হালদার, হাবিলদার ও হাওলাদের অপভ্রংশ হল হালদার। হাতি, হস্তি বাহিনীর অধিনায়ক। মাহুত, হস্তি বাহিনীর কর্মচারী। তোমরা কারা কারা মাহিষ্য আমাকে কমেন্টে জানাতে পারো। তিলি শব্দ আসে তেল জাতীয় বিষয় থেকে। ঐতিহাসিক যোগেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা হিন্দু কাস্টস অ্যান্ড সেক্টস এই বইয়ে স্পষ্ট বলা আছে, বাংলা একসময় তিল তেল, সরিষার তেল প্রস্তুত ও রপ্তানিতে এগিয়েছিল। যারা সরিষা, তিল ইত্যাদি চাষ করত এবং তেল এক্সট্র্যাক্ট করত তারা ছিল তেলি। যারা এই তেলের ব্যবসা করত তারা ছিল তেলি বৈশ্য। তবে এই তেলি ও তেলি বৈশ্যদের মধ্যে কিছু মুখ্য পদবি আছে, যেমন আটা, খাটাও, কোলেমান, চিনে, তিলি, দেবাংশী, পরিহার, পরামানি, বারিক, বেতাল, কেশ, মুদি, ভান্ডারী, মহারাজ, সাউ, শাহু, শ্রীমানি, মহিষ, মশাট, ধবল, গড়াই, বেহারা ও মল্লিক। একটু লক্ষ্য করলে দেখা যাবে মল্লিক কিন্তু সবকিছুতেই কমন। এই মল্লিক ছিল ফার্সি শব্দ মালিকের অপভ্রংশ। মল্লিক নিয়ে অনেক জলঘোলা হলেও সওদাগরের দল। মালিক, এটাই যে মল্লিক তা নিয়ে দ্বিমত নেই। বলা ভালো তেলি কোনো নির্দিষ্ট জাত নয়, সে সমস্ত বৈশ্য ও কায়স্থরাও তেলি যারা এই তৈল কর্মের সঙ্গে যুক্ত ছিল। সুতরাং তোমার ইতিহাস জানতে একমাত্র উপায় হলো আগে জেনে নাও তুমি তেলি বা তিলি বৈশ্য কিনা। সদগোপ অর্থাৎ গোয়ালা উত্তরপ্রদেশের আভির জাতির সাথে তুলনা করা হলেও সদগোপ মূলত এই বঙ্গের আদি গোপালক জনজাতি। নিহার রঞ্জন রায় নির্দিষ্ট করেই বলেছেন, শুধু ঘোষ নয়, খামারু, কোলে, কয়াল, উকিল, খাড়া, কারফর্মা, গোলদার, গুৎসাইদ, গৌতম, ঘরামি, কটক, চাউলি, ঠাকুরাই, গুটি, গোপ, দণ্ডপাট, দালাল, পৈরা, নবিশ, নিয়োগী, পাঁচা, পুরকাইত, বড়াল, মগ, মহন্ত, ঘোষমণ্ডল ও ঘোষের সাথে যে কোনো পদবি এই মূল সদগোপ পদবীরই একটি অংশ। তবে এখানেও বর্তমানে দাস, দে, বিশ্বাস কেশব মিশ্রিত হয়ে গেছে। কংস বণিকরা এসেছে ছোটনাগপুরের মালভূমি অঞ্চল থেকে এবং বসতি গড়েছে রাঢ় অঞ্চলে। এরা মূলত কাঁসারি শ্রেণীর জনজাতি, যারা প্রথম থেকেই বাসনপত্র ও কাঁসা পেতলের কাজের সাথে যুক্ত ছিল। সেগুলো তৈরি, তারপর সেই দ্রব্য আমদানি রপ্তানি ও বাণিজ্য সবকটি মিলে একটি গোষ্ঠী, যার নাম কংস বণিক। এই শ্রেণীতেও বেশ কিছু উল্লেখযোগ্য পদবি আছে, যেমন কংস বণিক, কুণ্ডু, কুড়, দাঁ, গুই, শাহ, নন্দন ও দাস ইত্যাদি। এরাই কিন্তু একসময় উগ্র ক্ষত্রিয় বা আগুরি
আবার অনেকেই ব্যাঘ্র ক্ষত্রিয়। শুধুমাত্র কর্মের ভিত্তিতেই এরা বঙ্গে শ্রেণীবিভক্ত। গন্ধবণিক বৈশ্য সম্প্রদায়ের বাণিজ্যিক শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল, তবে তৎকালীন গন্ধবণিক নামটাই ছিল উপাধি। মধ্যযুগের শেষে এই উপাধি লুপ্ত হতে শুরু করলে কিছু নির্দিষ্ট পদবিতে আজ গন্ধবণিকরা সীমাবদ্ধ, যেমন বণিক, দত্ত, পাইন, ঘাটি, বেজ, ভোল, সাই, শাহু বণিক, হাঁটি, লাহা, মাহিন্দর, কর, চন্দ্র, খাঁ, মল্লিক ও শাহ। সাহাকে অনেকেই গন্ধবণিকের শ্রেণীতে রাখলেও ঐতিহাসিক দিক থেকে সাহা একেবারেই স্বতন্ত্র। বৈশ্য সাহা শ্রেণীর আবার অনেকগুলো পদবি রয়েছে, যেমন ফৌজদার, সাহাজি, লালা, সর্দার, ভুইয়া, দেশমুখ, সাহারায়, সরোকার। বলা হয় ভারতের অন্যান্য স্থান থেকে আগত বেশ কিছু সওদাগরকে বৈশ্য সাহা গোষ্ঠীতেই ফেলা হয়েছিল। তবে বর্তমানে যেসব পদবি বৈশ্য সাহাদের মধ্যে পাওয়া যায় তা মুঘল যুগে তাদের অবস্থানের ওপর ভিত্তি করে পরিবর্তন করা হয়েছে। ধনবান সাহা গোষ্ঠী রায়চৌধুরী, ভুবদার, হালদার, তরফদার, রয় ইত্যাদি পদবিতে ভূষিত হয়েছেন। এই বিষয়টি যদিও বিতর্কিত, তাই তোমরা তোমাদের মতামত আমাকে জানাতেই পারো। রুইদাস, এর একটি সুন্দর ইতিহাস আছে। তৎকালীন অনার্য কিছু গোষ্ঠী সামাজিক অচ্ছুত শ্রেণী চর্মকারের কাজ করত। 1500 শতকে এই শ্রেণীর মধ্য থেকে একজন সাধক সন্ত রাইদাস বা রবিদাস ভক্তি আন্দোলনের মাধ্যমে সমাজের জাতিভেদ ও বর্ণভেদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তার প্রচারিত বাণী ছিল মনুষ্যত্বই ধর্ম, কর্মই ঈশ্বর সেবা। এই চর্মকার বা চামার শ্রেণীর মানুষেরাই সাধক রবিদাসের অনুসারী। যদিও চর্মকার আন্দোলন হয়েছিল বারাণসীতে, কিন্তু বঙ্গের চর্মকার শ্রেণী নিজেদের সাধক রবিদাসের অনুসারী হিসেবে রুইদাস বলে সমাজে পরিচিতি দিতে শুরু করেন। উল্লেখযোগ্য রুইদাস পদবিগুলি হল ঋষি, রায়দাস, রুইদাস, হরিদাস ও দাস। বৈশ্য কপালী, এই নামকরণের পেছনে আছে একটি কাহিনী, যেটা তোমরা পেতে পারো বিনয় ঘোষের লেখা বাংলার সামাজিক ইতিহাস নামক বইয়ে, যার সারসংক্ষেপ হল ব্রাহ্মণ পীড়িত সমাজে শৈব ও শক্তি সাধনার আশ্রয়ে তিলি, তেলি ও মাহেশ্ব শ্রেণী একটি ভক্তি আন্দোলন গড়ে তোলেন। নিয়মের বেড়াজালে অতিষ্ঠ এই শ্রেণী মূলত তন্ত্র সাধনা ও শক্তি সাধনাকে পাথেয় করে গুরু পরম্পরায় একজোট হয়ে উঠেছিলেন। এই শ্রেণীর কিছু উল্লেখযোগ্য পদবি হল গণ, জানা, ঢালি, পার, পাঠক, বিচালি, বাছার, বালা, ভুইয়া, মালা, মাতব্বর, মৃধা, রায় সরস্বতী, সাধুখা, হাওলাদার, হাজরা। তবে বর্তমানে আরো কিছু পদবি এই বৈশ্য কপালী শ্রেণীর মধ্যে পড়ে। তুমি কোনটা তোমাকে জানতে হলে আগে জানতে হবে তোমার শ্রেণী। হাড়ি, হো, তিয়র, বাইতি ও বাউরি এসেছে মূলত ঝাড়খণ্ডের শ্রমজীবী, ডোম, চণ্ডাল, মুচি ও পরিশ্রমী মানুষদের গোষ্ঠী থেকে। মূলত এরাই মূল আদি নিবাসী ও ভূমিপুত্র। এরা ধর্মীয় দিক থেকে প্রথম থেকেই প্রকৃতির পুজো ও গাছপালার আরাধনা করত। বর্তমানে বেশিরভাগই ধর্মান্তরিত, তবে আজও যারা তাদের শিকড় ধরে বেঁচে আছে তাদের পদবি ঠাহর করা অনেকটাই মুশকিল। ইংরেজ শাসনে এদের বেশ কিছু সামাজিক পদবি দেয়া হয়েছে, যার মধ্যে খাঁ, দাস ও মণ্ডল বেশি। তবে উল্লেখযোগ্য কিছু পদবি হল দলুই, আড়ি, কদম, ঘড়াই, ধল, ধানি, পাখিরা, পাতর, বিজলি, বিসাই, শিউলি, শিকারি, সাউ, মাহাল, মিন্দ্রি, পূর্তি, বারলা, হাসদা, হেমব্রম, কুইলা প্রভৃতি। তন্তুবায় শ্রেণী কিন্তু বৈশ্য ধরা হলেও উচ্চবর্ণ নয়, আবার শূদ্র বা নিচু বর্ণও নয়। এই নির্দিষ্ট শ্রেণী বস্ত্রশিল্পের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত জড়িত। কার্পাস চাষ থেকে তুলো সংগ্রহ ও সুতো তৈরি থেকে বস্ত্র বয়ন সম্পূর্ণ ছিল তাদের গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ। এই শ্রেণীর উল্লেখযোগ্য কিছু পদবি হল আঁশ, আউন, কর তন্তুবায়, গুড়, চিনে, চুনুরি, তোষ, দুগড়ি, ধারা, নান, বসাক, বঙ্গ, বরাস, বিষয়ী, বাচনদার, বিট, বউ, ভর, মেঘ, যাচনদার, রাড়ি, সাটিয়ার, শিল, শেঠ, সুই, সুরাই, হানসি, হংসী, পরবর্তীতে সাহা, সাধু, সরকার, দাস, দে, দেবনাথ, এমনকি অধিকারী ও প্রামাণিক পদবিও তন্তুবায় শ্রেণীতে লক্ষ্য করা যায়। তন্তুবণিক ছিল তন্তুবায়ের পরবর্তী ধাপ, অর্থাৎ বস্ত্র বাণিজ্য, ব্যবসা ও সংগ্রহকারীদের শ্রেণী। দত্ত, বাবু, মল্লিক, শেঠ, শেঠি, হালদার ইত্যাদি। তাম্বুলি বণিক বৈশ্য হলেও তখনকার সমাজে তাদের উপবৈশ্য বলা হতো। সাধারণত তাম্বুল, গুন্ডি, পান সুপারি ও বেনারস বিখ্যাত পান মশলার আমদানি রপ্তানি, এমনকি সুগন্ধি মশলা প্রস্তুতকারী হিসেবেও অগ্রগণ্য ছিল এই শ্রেণী।
কচ, কেন্দ, কোচ, খিলিওয়ালা, খুর, গণ, খাগ, গুই, চেল, দরিপা, দত্তমুদি, দেববাহাদুর, নাগবংশী, পাঁদ, পিড়ি, বর্ধন, বাখানি, বেল, মহধনী, মুগুর, লাহা, সার, জানা, নন্দী, দে, পাল, নাদ ও নায়ক এগুলো হলো মুখ্য তাম্বুলি বণিক। মোদক একটি পদবী নয়, বরং শ্রেণী। মিষ্টদ্রব্য তৈরি আজ থেকে 1000 বছর আগেও হতো, তবে তখন রাজ পরিবারে ময়রাকে দুটো মূল উপাধি দেয়া হতো, মোদক ও হালুইকর। সময়ের সাথে সাথে এই দুই উপাধির গোষ্ঠী অন্যান্য পদবীও গ্রহণ করে নেয় সামাজিকভাবে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু পদবী হল গুড়িয়া, চাকি, ধাওয়া, বরা, ময়রা, মান্না, শীতর, বরাট ও দাক্ষী। যদিও আদি উপাধি মোদক ও ময়রাবাদে এখন তাদের উত্তরসূরি সেন, দাস, রায়, মজুমদার, মল্লিক, নাগ, চৌধুরী, সিংহ ও অন্যান্য পদবী নিয়ে বর্তমানে জীবনযাপন করছেন। এই তথ্য সম্পূর্ণ খগেন্দ্রনাথ ভৌমিকের লেখা পদবীর উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস নামক বইয়ে লেখা। শবর ও সাঁওতাল মূলত উৎকল, বর্তমানে উড়িষ্যা থেকে আসা গোষ্ঠী, যারা মূল নিবাসী ও আদি অনার্য জাতি। ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ এবং বঙ্গের বেশ কিছু এলাকায় এই গোষ্ঠীর বসতি লক্ষ্য করা যায়। সাঁওতালদের মধ্যে উল্লেখযোগ্য পদবী হল কিস্কু, টুডু, বাস্কে, চপিয়ার, মুর্মু, সোরেন, হাঁসদা, হেমব্রম ইত্যাদি। নমশূদ্র গোষ্ঠীর ইতিহাস অনেকটাই গর্বের। অনার্য শ্রেণীকে তৎকালীন সমাজ ব্যবস্থা অস্পৃশ্য ও চণ্ডাল করে রেখেছিল, কিন্তু হিন্দু ধর্মের ভক্তি আন্দোলনের মধ্য দিয়ে সেই চণ্ডাল নাম বর্জন করে নমশূদ্র নাম গ্রহণ করা হয়। নমশূদ্র সম্পর্কে বিস্তারিত সুমিত সরকারের মডার্ন ইন্ডিয়া ও আরেকটি বই গুরুচাঁদ ঠাকুর অ্যান্ড দ্য নমশূদ্রা রেনেসা আর্কাইভে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মতুয়া ধর্ম আন্দোলনে এই বঙ্গভূমি সন্তানের অনেকেই নিজের আত্মসম্মান ও গরিমা ফিরে পেয়ে আজ সম্পূর্ণ মতুয়া গোষ্ঠী হিসেবে পরিচিত। এদের মধ্যে উল্লেখযোগ্য পদবীগুলি হল জাগুলি, জালিয়া, জোয়ারদার, জেলে, টাকি, টিকাদার, ঠাকুরতা, ডালি, ডাকুয়া, ঢাকি, ডুবুরি, দর্জি, দণ্ডপাট, দে, দাস, দিন্দা, দুয়ারি, দেয়ান, ধারা, নস্কর, নমদাস, নমঃ ব্রহ্ম, নমঃ শর্মা, নাটুয়া, নিয়ে, পোড়েল, পশারি, পাড়ুই, পাইক, পাত্র, পাটালি, পুইটা, পুরকায়স্থ, ট্যাচা, প্রামাণিক, ফৌজদার, বরকন্দাজ, বলাই, বাঘ, বানা, বাগানি, বাণিয়া, বায়ান, বাইন, বিশ্বাস, বিনুই, ব্যাপারী, বেলাগি, বৈরাগী, ব্রহ্ম, ভদ্র, ভোজ, বলঙ্গি, মণ্ডল, মালো, মাতাল, মান্নান, মিদ্দে, নিন্দ্রি, মেধা, রত্ন, রায়বেশে, রায়, বসুনিয়া, সামুই, শিয়াল, শুকুল, সন্ন্যাসী, সরখেল, সমাজপতি, সাপুই, সাতরা, সূত্রধর, সুতার, সুমুকুল, হাজারি, হাদোয়া, হীরা, হাইত, সেনা, পাটনি, জেনা, পান ও শাসমল। এরকমই আরো অনেক পদবী রয়েছে যারা নমশূদ্র। ঐতিহাসিক যে কে জানার মতে সব নমশূদ্র নিজেদের মতুয়া বলে স্বীকৃতি নেয়নি। এছাড়াও বঙ্গদেশে মুঘল আমলেই আসে ইসলামী শাসন, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মান্তরিত করা হয় জায়গা বিশেষে, সেখানেও পদবীর বিস্তর পরিবর্তন দেখা যায়। সব শেষে বলতে গেলে এই পদবী শুধুমাত্র ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায় বিশেষকে চিহ্নিত করার একটি পরিচয়পত্র দান, যেমনটা বৈদিক যুগে করা হতো ঋষিকুলের নাম ও তার বংশ পরম্পরা ধরে, যাকে আমরা গোত্র বলে জানি। তারপর ধীরে ধীরে এই গোত্রের ওপর আরোপিত হলো উপাধি এবং সর্বশেষ কর্মের ওপর ভিত্তি করে দেয়া হলো পদ ও তার নামকরণ করা হলো পদবীতে। এই সনাতন ধর্ম শুধু আর্যদের দিয়ে পরিচিত নয়। এই ভারতভূমি ছিল জম্বুদ্বীপ, এখানকার সকল আদি নিবাসী ছিল এই সনাতন, অর্থাৎ যা আদি থেকে চলে আসছে সেই ধর্মের ধারক ও বাহক। প্রকৃতি মাতৃকার উপাসনা এই ভূমি সন্তানেরা বহু যুগ আগে থেকে করে আসছে। আর্যরা এসে বেদ, ব্রহ্ম ও দেবতাদের পরিচয় করালেও প্রকৃতির উপাসনা এই জম্বুদ্বীপে বহু যুগ ধরে হয়ে আসছে। বেদে সরস্বতী ভিন্ন কোনো স্ত্রী দেবীর মাহাত্ম্য নেই, কিন্তু এই ভূমিপুত্র, এই অনার্য জাতি, এই বঙ্গ সন্তানেরা মাতৃকা শক্তিকে যুগ যুগ ধরে মেনে আসছে, যা সনাতন, যা অনেক আগে থেকে ছিল, যা এখনো রয়েছে। তাই তো এখনো বঙ্গের মাতৃসাধনা ও হরপ্পার মাতৃসাধনা একাত্মীভূত হয়েছে। আর্য সভ্যতা শৃঙ্খলা ও শিক্ষা এনে চতুর্বর্ণ প্রথা সূচনা করে এই ভূমির ওপর বর্ণ ব্যবস্থা প্রচলন করেছে।
তারপর সময়ের সাথে সাথে বাইরের বহু ভিন্ন ভিন্ন শত্রুদের আক্রমণে এই জম্বুদ্বীপবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কখনো ধর্মান্তরিত, কখনো অবহেলিত, কখনো নিপীড়িত। সেটা ইসলামী শাসন হোক, আর্য শাসন হোক বা ইংরেজ শাসন। বর্তমানে আবারও সেই ভূমিপুত্র ও জম্বুদ্বীপবাসীর এক হওয়ার ডাক এসেছে। আমরা সকলেই ভারত ভূখণ্ডের নিবাসী। বাংলা আজ দ্বিখণ্ডিত, সেটাও আমাদের পূর্বপুরুষদের ভুলে। সুতরাং আমরা আর এই ভুল করব না। আমাদের পদবি যাই হোক, আমাদের ইতিহাস যাই হোক, আমাদের গোত্র যাই হোক, আমরা সকলেই মানুষ, আমরা সকলেই এক। যে সকল পদবি নিয়ে আমি বিশ্লেষণ করলাম তারা প্রত্যেকেই সনাতনী, যা আদি থেকে চলে এসেছে, যা চলছে, যা চলবে, যেখানে কোনো নির্দিষ্ট দেবতার কাছে মাথা নোয়াতে হয় না, যেখানে সবাই স্বতন্ত্র, যত মত তত পথ, অবিশ্বাসীকে শাস্তি দেওয়া হয় না, বরং সবার ধর্মকে, সবার আস্থাকে, সবার বিশ্বাসকে ভালোবাসা ও সম্মান জানানোই মূল লক্ষ্য হয়। আমরা সেই সনাতনী, সেই জম্বুদ্বীপ নিবাসী, সেই ভূমিপুত্র। আমরা সকলেই এক এবং আমরা সকলেই গর্বিত।